আচ্ছা সুমন দা, আমরা তো এর আগে হাজারদুয়ারি ঘুরেছিলাম, সেখানে আমরা সিরাজদৌলার কথা জেনেছিলাম। তারপরে আমরা গেলাম কাঠগোলাতে, সেখানকার পরিবারের কথা জানলাম। আজকে যেমন আমরা এসেছি জগৎ সেটের বাড়ি, বিভিন্ন জিনিসপত্র দেখলাম, এখানে মিউজিয়ামে ঘুরলাম, কিন্তু সব জায়গায় দেখছি জগৎ সেট লেখা আছে। আচ্ছা বলো তো, এই জগৎ সেটটা কে ছিল বা তার ইতিহাসটা কি? নমস্কার। আজ 25শে জুলাই, সময় এখন বাজছে 1টা। আপনারা দেখেছেন আমরা যে মুর্শিদাবাদ এক্সপ্লোর করছিলাম, বিভিন্ন জায়গায় ঘুরছিলাম, হাজারদুয়ারি, তারপর কাঠগোলা, বাগানবাড়ি ঘুরেছি। তার মাঝখানে আমরা চলে গেছিলাম আবার অমরনাথ যাত্রাতে, কারণ আমাদের ওটা ডেটটা অনেক আগে থেকে ফিক্স ছিল, যে কারণে আমাদের যেতে হয়েছে। আবার চলে এসেছি আজকে মুর্শিদাবাদ আপনাদের নিয়ে ঘুরতে। মুর্শিদাবাদের ইতিহাসে বহু ব্যক্তির বা জায়গার বিশেষ গুরুত্ব বা মাহাত্ম্য রয়েছে। এরকমই আজকে একটা ঐতিহাসিক জায়গা বলা যায় যেখানে আমরা এসেছি। আজকেও সঙ্গে আছে আমার অভিজিৎ এবং আরেক বন্ধু আছে সাথে। আজ আমরা যাব এক বিশেষ জায়গা বলা যায়, যে আমরা যদি ইতিহাসের পাতা খুলে দেখি যে 17 থেকে 18 দশকে যে সিরাজউদ্দৌলার সময়কাল বা ওই আশেপাশের সময়কালে বিশ্বাসঘাতক যে মির্জাফরের কথা আসে, তার সাথে আরও একজন বাদ যায় না, যিনি ছিলেন ওই যে মূল কর্মকাণ্ডের মাস্টার মাইন্ড যাকে বলা যায়, তার বাড়ি। এই সেই বিশালাকার বাড়ি। চলো আমরা ভেতরে যাই, সামনে রয়েছে গেট। এই হচ্ছে সেই জগৎ শেঠ, তার বাড়ি, হাউস অফ জগৎ শেঠ লেখা আছে এখানে। এন্টার করবো আমরা ভেতরে। সামনের টিকিট কাউন্টার থেকে টিকিট নিতে হবে সম্ভবত। এখানে লেখা রয়েছে প্রবেশ মূল্য 30 টাকা। অভিনেতা জনপ্রতি 30 করে পড়বে, 30 টাকা করে তারপর ঢুকতে হবে টিকিট নিয়ে। চলো টিকিটটা নিয়ে নিই, তারপর আবার দেখা হচ্ছে। ও অসুবিধা নেই কোনো। টিকিট নিলাম আমরা, সঙ্গে 3 জন আছি যেহেতু 3টে টিকিট, 30 টাকা করে পড়লো, টোটাল 90 টাকা। গেট দিয়ে প্রবেশ করার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে এখানে তৎকালীন কিছু চেয়ার টেবিল বসবার জায়গা। এই হচ্ছে বাড়ির এন্ট্রান্সের ভিউ। সামনে লেখা রয়েছে হাউস অফ জগৎ শেঠ, নসিপুর। এই জায়গাটা নসিপুরের আন্ডারে পড়ে। গেট দিয়ে প্রবেশ করেই যে লেখা ছিল হাউস অফ জগৎ শেঠ, যে বিল্ডিংটা, এটা হচ্ছে সেই বিল্ডিং। আমরা ঢুকেছিলাম এটাতে, ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, তাই ভেতরে যা দেখলাম তা বলেই আপনাদেরকে শোনাতে হবে, কারণ ভেতরে ক্যামেরা যেহেতু অ্যালাউ নেই দেখাতে পারবো না। ভেতরে রয়েছে তৎকালীন এই পরিবারের লোকজন যেসব কাপড় চোপড় ব্যবহার করতো, সেরকম কিছু সংরক্ষণ করা হয়েছে। ইভেন কিছু তৎকালীন মুদ্রা, তারপর কিছু ম্যানস্ক্রিপ্ট দেখলাম যেগুলো সংরক্ষণ করা হয়েছে এতে। এরকম যেসব বিল্ডিং এখানে ঘরবাড়ি রয়েছে, প্রত্যেকটাই মিউজিয়াম রূপে যেহেতু সংরক্ষিত, এখন প্রাইভেট প্রপার্টি, ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই। দেখে এসে যে উপলব্ধিটা করব আমরা, দেখব, সেটাই আপনাদেরকে বলে বোঝাতে হবে, আপনাদেরকে বলে শোনাতে হবে, এইটুকুই। এখন যেটাতে প্রবেশ করব সেটা হচ্ছে এই, এখানে লেখা আছে প্রবেশদ্বার, মাটির তলায় গুপ্ত ঘর। এখানেও ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, তাই আমাদেরকে দেখিয়ে এসে জানাতে হবে। এই হচ্ছে তার এন্ট্রেন্স, এটাতে ঢুকবো এখন, দেখি ভেতরে কি আছে। চলায় যে লেখা ছিল মাটির তলায় গুপ্ত ঘর, সেই গুপ্ত ঘর আমার পেছনে যেটা দেখা যাচ্ছে সেটাই। আমরা প্রবেশ করেছিলাম এটাতে। এর ভেতরে রয়েছে তৎকালীন কিছু আসবাবপত্র, বাসনপত্র, যেসব এই পরিবার ব্যবহার করত, সেই সব কিছু বাসনপত্র রয়েছে। ভেতরে রয়েছে শোবার ঘর, যেখানে রয়েছে একটি বিশালাকার খাট এবং কিছু
দেখলাম যে আয়না, যেটা শোনা যায় যে নিজের মুখ দেখা যায় না যে আয়নাতে, সেই আয়নাকেও দেখলাম দুই পাশে দুটো রয়েছে। এর আয়নার বিশেষত্ব হচ্ছে যে দুই দিক থেকে দুটো আয়নাকে মোটামুটি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এমনভাবে রাখা হয়েছে যাতে সামনে যে থাকবে তার নিজের চেহারা দেখতে পাওয়া যাবে না, এটাই তার বিশেষত্ব। আমরা যখন সেই কাঠগোলা বাগান বাড়িতে গিয়েছিলাম, সেখানে একটা সুড়ঙ্গ বা গুপ্ত পথ আমরা দেখিয়েছিলাম। সেখানে তার এক প্রান্ত কিন্তু এই জগৎ শেঠের বাড়ির সঙ্গেই যুক্ত ছিল, যার অন্য প্রান্ত আমাদের সামনে রয়েছে এই গুপ্ত সুড়ঙ্গের পথ। এটাই তার প্রবেশদ্বার এখানে রয়েছে। এই গুপ্ত পথের মাধ্যমে এই দুই পরিবারের যোগাযোগ স্থাপন হতো, যাতায়াত চলতো, ব্যবসা বাণিজ্য চলতো। চলো তাহলে এই গুপ্ত সুড়ঙ্গের ভেতরে যাওয়া যাক, দেখা যাক কী আছে এর ভেতরে। এটাই ছিল সেই গুপ্ত পথের এক্সিট। এই সুড়ঙ্গের ভেতর দিয়ে আমরা আসলাম। এটা এখন রাস্তা নয়, মিউজিয়াম। বিভিন্ন অস্ত্র শস্ত্র যেমন তরবারি, কিছু বন্দুক, আর্মার, এসব সংরক্ষণ করা হয়েছে ভেতরে। দুটো কাঠের কুমিরও রাখা আছে দেখলাম। ভেতরটা পুরোটাই এখন মিউজিয়াম, অস্ত্রশস্ত্রের জন্য প্রসিদ্ধ রয়েছে এই জায়গাটা। ইভেন এখানে যতগুলো অস্ত্র সংরক্ষণ করা হয়েছে, আমরা হাজারদুয়ারি গিয়ে কিন্তু এতটা অস্ত্রশস্ত্র দেখতে পাইনি। প্রচুর তৎকালীন অস্ত্র, তরবারি, বন্দুক এখানে সংরক্ষণ করা হয়েছে। ইভেন তৎকালীন হবে কিনা জানি না, কিন্তু অনেকটাই পুরনো সেই দুটো বাইকও সংরক্ষণ করা হয়েছে এখানে। আমরা রয়েছি এখন সেই বাড়ির ভেতরটাতেই। এই সেই জগৎ শেঠের মূল বাড়িটা। সামনে রয়েছে ছোট্ট পুল টাইপের পুকুর। এই যে পেছনে যে বিল্ডিং দেখা যাচ্ছে, আমরা এর ভেতর থেকে বেরিয়ে আসলাম। পুরোটাই মিউজিয়াম। ভেতরে রয়েছে সেই বিভিন্ন খাবারের বাসনপত্র, তারপর তৎকালীন যেসব এই বাড়িতে হয়তো ছিল এমন দুটি কুকুরের প্রতিকৃতি বানানো আছে এখানে, মূর্তি। আর আছে ভেতরে একটা দেখলাম যে বিশাল খাট, হয়তো তখন এই পরিবারের শোবার খাট ছিল সেটা। এখন সামনে রয়েছে আরেকটা বিল্ডিং, মিউজিয়াম। এটার ভিতরে কিছু না কিছু সংরক্ষণ আছে, দেখবো আমরা সেগুলো এখন গিয়ে এবার এসে আপনাদেরকে সেটাই জানাবো কি দেখলাম, কি অনুভূতি, কি মেন গুরুত্ব হচ্ছে এই সব জিনিসের, যে সব জিনিস রয়েছে সেগুলো মোটামুটি 200 থেকে 250 বছরের পুরনো। এই বিল্ডিং থেকে এইমাত্র আমরা বেরিয়ে আসলাম। এটাতে বেসিক্যালি সংরক্ষণ করা হয়েছে বিশেষ কিছু বাদ্যযন্ত্র, যেমন হারমোনিয়াম, তারপরে কিছু একটা দেখলাম সেতার টাইপের রাখা আছে। ইভেন এর ভেতরে একটা জায়গা বা কামরা আছে, যেটা বলা যায় যে প্রাইভেট লাইব্রেরি, পুস্তকালয়। বিভিন্ন ধরনের বহু পুরনো বইপত্র রাখা রয়েছে দেখলাম। এরপর যাব আমরা আবার সামনে একটা রয়েছে, সম্ভবত দেখে তো মনে হচ্ছে মন্দিরই। এই পরিবারের হয়তো নিজস্ব কোনো মন্দির হবে। ভেতর ঢুকি, তারপরে এসে জানাবো আবার কি আছে ভেতরে। এই হচ্ছে সেই মন্দিরটা। এই বাড়ির কুলদেবতা বা দেবীর হয়তো মন্দির হবে। কোন দেবী বা দেবতা ভেতরে আছেন আমি দেখে চিনতে পারিনি। আমি চিনতে পারলি নাকি ভেতরে কোন দেবতার মূর্তি? আমার তো দেখে মনে হলো কোনো হনুমানের বা একটা শিবলিঙ্গ হতে পারে, দুটোর মধ্যে একটা। হ্যাঁ, ওরকমই কাল ভৈরব বা এরকম কিছু কোনো দেবতার হয়তো মূর্তি হবে, আমি ঠিক চিনতে পারিনি। মাইথোলজি সম্পর্কে সেরকম নলেজ আমার নেই। এই মিউজিয়াম ঘুরলাম আমরা দুজনে, কেমন লাগলো বল ভেতরে ঘুরে? আমার তো খুব সুন্দর লাগলো। বিভিন্ন জিনিসপত্র যেমন দেখলাম, সেজন্য অনেকদিন পর আবার সে হাজারদুয়ারিতে দেখেছিলাম, আর এই হ্যাঁ। আবার দেখলাম। খুব মাঝখানে আমাদের অফ ছিল মুর্শিদাবাদ এক্সপ্লোর, মাঝখানে চলে গেছিলাম অন্য জায়গাতে, আবার ঘুরলাম। এরকম যেহেতু আমরা মুর্শিদাবাদে থাকি, সেই হিসেবে আমাদের ধীরে ধীরে আস্তে আস্তে মুর্শিদাবাদে ঘোরার জন্য প্রচুর জায়গা রয়েছে, আমাদের সেই আস্তে আস্তে এক্সপ্লোর করতে হবে। আপনাদেরকে নিয়ে যাবো আস্তে আস্তে সব জায়গাতেই। এর আগে আমরা অনেক জায়গায় এসেছি, কিন্তু এই জগৎ শেঠের বাড়ি আজকে যেমন এসেছি, এখানে প্রথম। অনেকবার এসেছি, মুর্শিদাবাদ ঘুরেছি, অনেক জায়গায় ঘুরেছি, কিন্তু এই জায়গাতে এই বাড়ি প্রথম। আমারও প্রথমবারই আসা এখানে।
আচ্ছা সুমন দা, আমরা তো এর আগে হাজারদুয়ারি ঘুরেছিলাম, সেখানে আমরা সিরাজদৌলার কথা জেনেছিলাম। তারপরে আমরা গেলাম কাঠগোলাতে, সেখানকার পরিবারের কথা জানলাম। আজকে যেমন আমরা এসেছি জগৎ সেটের বাড়ি, বিভিন্ন জিনিসপত্র দেখলাম, এখানে মিউজিয়ামে ঘুরলাম, কিন্তু সব জায়গায় দেখছি জগৎ সেট লেখা আছে। আচ্ছা বলো তো, এই জগৎ সেটটা কে ছিল বা তার ইতিহাসটা কি? আচ্ছা, এই জগৎ সেট সম্পর্কে জানিস না সেরকম কিছুই? না, একটু আমাকে বললে ভালো হয়। আচ্ছা, তাহলে ছোট্ট করে গল্প শোনাতে হবে তোকে একটা। আচ্ছা, শোনাও। এই জগৎ শেঠ সম্পর্কে জানতে হলে আমাদের মোটামুটি 17 দশকে চলে যেতে হবে। জগৎ শেঠ কথাটা শুনতে আমাদের মনে পড়তে পারে যে এটা কোনো একজন ব্যক্তি, কিন্তু না, জগৎ শেঠ ছিল একটা উপাধি মাত্র, কিন্তু কোনো একটা নির্দিষ্ট ব্যক্তি নয়, এটা ছিল ওদের পারিবারিক উপাধি। মোটামুটি 17 দশকে রাজস্থান নিবাসী হীরানন্দ সাহু একজন ব্যক্তি দরিদ্রতার কারণে এবং মনের দুঃখে রাজস্থান ছেড়ে বিহারের দিকে চলে আসে। আস্তে আস্তে মোটামুটি পাটনার কাছে সে গভীর জঙ্গলে প্রবেশ করে। সেই জঙ্গলে যখন সে অগ্রসর হতে শুরু করে, সে একজন ব্যক্তির আর্তনাদ শুনতে পায়। সেই আর্তনাদের শব্দ অনুসরণ করে সে যখন এগিয়ে যায়, সে পৌঁছায় একটা পৌর ভাঙা বাড়িতে। সে দেখতে পায় যে একজন ব্যক্তি মৃত্যুশয্যায়। হীরানন্দ তার সেবা শুশ্রূষা করে, সেবা যত্ন করে, কিন্তু ওই ব্যক্তি মারা যায়। কিন্তু মারা যাওয়ার আগে হীরানন্দকে এমন এক গুপ্তধনের সন্ধান দিয়ে যায় যেখানে প্রচুর পরিমাণে স্বর্ণ মুদ্রা, মোহর গচ্ছিত ছিল। নিমেষেই হীরানন্দ সেই গুপ্তধন নিজের হাতের মুঠোয় পায়। তার ভাগ্যের চাকা সম্পূর্ণ বিপরীত দিকে ঘুরে যায়। এই হীরানন্দর ছিল 7 জন ছেলে বা 7 পুত্র। সেই 7 পুত্রকে হীরানন্দ ভারতবর্ষের 7টি জায়গায় টাকা পয়সা দিয়ে গদিয়ান করে দেয়, ব্যবসা বাণিজ্য শুরু করে দেয়। আমাদের এই মুর্শিদাবাদে হীরানন্দ সাহুর কনিষ্ঠ পুত্র মানিক চাঁদ টাকা পয়সা সম্পত্তি নিয়ে মুর্শিদাবাদে আসে। এই মানিক চাঁদ বিপুল পরিমাণ টাকা পয়সা সোনা দানা নিয়ে আমাদের মুর্শিদাবাদে এসে তেজারতির কারবার শুরু করে। আচ্ছা, তেজারতিটা কি? তেজারতি সহজ করে বললে বলা যায়, ধর সেই ব্যাংকিং বা টাকা পয়সা, এখন যারা ওই সুদে টাকা পয়সা দেয় না, হ্যাঁ, সেরকম ব্যাপার। ঋণ দেওয়া টাকা, লোককে টাকা ধার দিত বা ঋণ দিত, তার পরিবর্তে চড়া সুদের হারে সুদ আদায় করত। এটা হচ্ছে তেজারতির কারবার। আচ্ছা, বুঝলাম। এই মানিকচাঁদ মুর্শিদাবাদে এসে তেজারতির কারবার যখন শুরু করে, তার যে অর্থ সম্পত্তি ধীরে ধীরে বাড়তে থাকে, তার কোষাগারে শ্রীবৃদ্ধি করতে থাকে ধীরে ধীরে। এই মানিকচাঁদ কিন্তু যে তৎকালীন মুর্শিদাবাদের সুবেদার ছিল মুর্শিদ কুলি খাঁ, তার সাথে বেশ একটা ভালো সম্পর্ক স্থাপন করে ফেলেছিল। সে মুর্শিদ কুলি খাঁ যখন দিল্লিতে রাজস্ব পাঠাতো, তখন এই মানিকচাঁদ অনেক অংশে তাকে সাহায্য করতো, তাকে রাজস্ব পাঠাতে, রাজস্ব ঠিকমতো যোগান দিতে। সেই সুবাদে মুর্শিদ কুলি খাঁর সাথে এই মানিকচাঁদের ভালো একটা সম্পর্ক স্থাপন হয়। তখন এই যে রাজস্ব আদায়ে বা রাজস্ব যোগানে মুর্শিদ কুলি খাঁকে এত সাহায্য হাত বাড়িয়ে দিত এই মানিকচাঁদ, তার প্রতিদান হিসেবেই বলা যায় যে ধর মুর্শিদ কুলি খাঁ তখন যে দিল্লির নবাব ঔরঙ্গজেব, তার কাছ থেকে এই জগৎ শেঠ উপাধি এনে দিয়েছিল এই মানিকচাঁদকে। কিন্তু এই উপাধি তার পরিবার, মানিকচাঁদের পরিবার যখন পায়, তার কিছুদিনের মধ্যেই মৃত্যু হয় ওই জগৎ শেঠের। কিন্তু মৃত্যুর আগে এই মানিকচাঁদ যেহেতু অপুত্রক ছিল, এই মানিকচাঁদের কোনো ছেলে মেয়ে ছিল না, তাই সে তার ভাগ্নে ফতেচাঁদকে দত্তক নেয়, ছেলে হিসেবে দত্তক নিয়ে নেয়। এই ফতেচাঁদই পরবর্তীকালে প্রথম জগৎ শেঠ রূপে একটা খ্যাতি লাভ করে চারিদিকে। সে ফতেচাঁদ তার মামার মতোই একই কারবার চালিয়ে যায়, তেজারতির কারবার, টাকা পয়সা, ঋণ দেওয়া, নবাবের সাথে ভালো সম্পর্ক, এইসব কারণে তাদের কোষাগার ভালোই চারিদিক থেকেই ফুলে ফেঁপে ওঠে। এই ফতেচাঁদের 2 পুত্র ছিল, কিন্তু 2 পুত্রের অকাল মৃত্যু হয়। তার পৌত্র বা নাতি ছিল
মহাতব চাঁদ এবং স্বরূপ চাঁদ। এই মহাতব চাঁদই হচ্ছে আমরা যাকে জগৎ শেঠ রূপে সব থেকে বেশি চিনে থাকি, সেই জগৎ শেঠ হচ্ছে এই মহাতব চাঁদ। এই মহাতব চাঁদ যখন নিজের হাতে সম্পূর্ণ অধিকার বা তার সম্পত্তির সব কিছুর মালিকানা পায়, তখন সব থেকে এই পরিবারের কোষাগার ফুলে ফেঁপে ওঠে, শ্রীবৃদ্ধি ঘটে সব থেকেই মহাতব চাঁদের সময়কালে। মহাতব চাঁদের সময়কালে আমাদের এই মুর্শিদাবাদের বা সুবে বাংলার নবাব ছিল আলীবর্দী খাঁ। এই আলীবর্দী খাঁয়ের তো রাজস্ব নীতি ছিল খুব কড়া। যেসব জমিদার বা সামন্তরা ধর সহজে রাজস্ব দিতে না পারত, তাদের উপর কড়া শাস্তির ব্যবস্থা নিত এই আলীবর্দী খাঁ, যার কারণে সঠিক সময়ে সঠিক রাজস্ব যোগান দিতে জমিদার সামন্ত ব্যবসায়ী সবাই দ্বারস্থ হতো এই মহাতব চাঁদের। মহাতব চাঁদের দোরগোড়ায় এসে হাত পেতে বসতো এরা, রাজস্ব যাতে সব সঠিক মতো দিতে পারে। এই কারণেই নবাব থেকে শুরু করে ব্যবসায়ী থেকে শুরু করে রাজা সামন্ত সবাই এই মহাতব চাঁদের কাছ থেকে ঋণ নিতে শুরু করে, টাকা পয়সা। ইভেন এই মহাতব চাঁদ ছিল তৎকালীন সময়ের একমাত্র রেজিস্টার্ড কারেন্সি এক্সচেঞ্জার। মানে ধরো যারা বিদেশ থেকে আমাদের মুর্শিদাবাদে বা সুবে বাংলায় ব্যবসা বাণিজ্য করতে আসতো, তাদেরকে তো বিদেশি টাকা এনে আমাদের দেশে কনভার্ট করতে হবে, তারপরে তো সে কারবার চালাতে পারবে। সেইটা কনভার্ট কে করবে? এই কনভার্টটা করে দিত এই মহাতব চাঁদ। বলাই বাহুল্য যে সেই এক্সচেঞ্জের বিনিময়ে সে কিছু অর্থ নিজের কোষাগারে ঢোকাতো। এইভাবে আস্তে আস্তে তার অর্থের পরিমাণ বিপুল হয়ে উঠতে শুরু করে। ইভেন কিছু ঐতিহাসিক বা লেখকের লেখনী থেকে আমরা পাই যে এই মহাতব চাঁদের সময়ে এই পরিবারের কোষাগারের আর্থিক অবস্থা এমন ছিল যে তৎকালীন ইংল্যান্ডে যতগুলো ব্যাংক ছিল, সেই ব্যাংকে যে পরিমাণ টোটাল অর্থ ছিল তারও কয়েক গুণ অর্থ এই পরিবারের কোষাগারে ছিল। ইভেন তার কাছে শুধুমাত্র যত পরিমাণ সোনা ছিল, যে আমাদের পাশে যে ভাগীরথী দেখতে পাস, এই ভাগীরথীর উপরে শুধু সোনার বাঁধ নির্মাণ করা যেত এর শুধু সোনা দিয়ে। এত পরিমাণ অর্থ এই মহাতব চাঁদের কাছে ছিল। সেই সুবাদেই ব্রিটিশ বল, ফরাসি বল, সব ব্যবসায়ী, নবাব, জমিদার, সামন্ত সবাই যখনই অর্থের প্রয়োজন পড়তো মহাতব চাঁদের দ্বারস্থ হতো। তার পরিবারের যে উপাধিটা ছিল মহাতব চাঁদের পূর্বপুরুষ যেটা পেয়েছিল জগৎ শেঠ, এই জগৎ শেঠের মূল মানে শ্রীবৃদ্ধি বলা যায় এই মহাতব চাঁদের আমলেই ঘটেছিল। এমনকি যখন জমিদারদের রাজস্ব নিয়ে কোনো সভায় জামিনদারের প্রয়োজন পড়তো, এই মহাতব চাঁদ নবাবের সভায় জমিদারের জামিনদার হিসেবেও উপস্থিত হয়ে পড়তো অনেক সময়। সেই সুবাদে আলীবর্দী খাঁ এদের সাথে এর সম্পর্কটাও বেশ ভালো জায়গায় ছিল। কিন্তু যখন আলীবর্দী খাঁয়ের মৃত্যুর ভয়, তারপর আমাদের সুবে বাংলা বা মুর্শিদাবাদের সিংহাসনে সিরাজউদ্দৌলা আসে, তখনই মহাতব চাঁদের ভাগ্যের চাকা বিপরীত দিকে ঘুরতে শুরু করে। কারণ আমরা ইতিহাসে শুনতে পাই যে কোনো ইংরেজের সুপারিশে কোনো কথা বলতে গিয়ে বা ইংরেজদের হয়ে সাফাই গাইতে গিয়ে সিরাজের কাছে মহাতব চাঁদকে খুবই অপমানিত হতে হয়। এমনকি জনসম্মুখে সিরাজ নাকি মহাতব চাঁদকে এক চরও মেরেছিল। বলাই বাহুল্য যে এত অর্থশালী একজন সম্ভ্রান্ত ব্যক্তি জনসম্মুখে যদি চর খেয়ে থাকে তার পরিস্থিতি কী হতে পারে। সে আহত বাঘের মতো ষড়যন্ত্রে লিপ্ত হয়ে পড়ে সিরাজের বিরুদ্ধে। এমনকি এই সময় এই মহাতব চাঁদের পরম বন্ধু ছিল যে কৃষ্ণনগর রাজা কৃষ্ণচন্দ্র, তিনি এই ষড়যন্ত্রে কৃষ্ণচন্দ্র সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল। এমনকি আমরা যে যখনই পলাশীর যুদ্ধ দেখবি শুনতে পাই, আমরা বিশ্বাসঘাতক হিসেবে কার নাম শুনতে পাই বলতো? জগৎ শেঠের। সব থেকে বেশি শুনতে পাই মির্জাফরের নাম। দেখি মির্জাফর, ঘসটি বেগম, এদের নামই আমরা বেশি শুনতে পাই। এই মির্জাফর, ঘসটি বেগম এরা কিন্তু
এই ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল এই মাহতাব চাঁদেরই সুবাদে, বা এই যে আমরা জগৎ শেঠ নামে যাকে চিনি তারই আহ্বানে এরা এই ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল। চারিদিকে এই মাহতাব চাঁদ সিরাজকে সিংহাসনচ্যুত করার ষড়যন্ত্রে লিপ্ত হয়ে পড়ে। এই জগৎ শেঠ বা মাহতাব চাঁদের এই ষড়যন্ত্রের পরিণাম হিসেবে আমরা দেখতে পাই যে পলাশির প্রান্তরে 1757-তে পলাশির যুদ্ধে ইংরেজ সেনাপতি রবার্ট ক্লাইভের কাছে সিরাজের পরাজয় ঘটে, যার ফলে সিরাজের পরে মীর জাফর আমাদের এই সুবে বাংলা বা মুর্শিদাবাদের নবাব হয়। এবং যখন মীর জাফরের সিংহাসনচ্যুত হয়, তার পরে সিংহাসনে আসে তার জামাই বা জামাতা হচ্ছে মীর কাসেম। এই মীর কাসেম ভেবে অনেক ক্ষেত্রেই ভাবে যে জগৎ শেঠ হয়তো তার বিরুদ্ধেও কোনো ষড়যন্ত্র করতে পারে বা হতে পারে তাকে সিংহাসনচ্যুত করা, যেহেতু একটা যদি কারো ধর নবাবের গদি পায়, সে গদি ছাড়ার কিন্তু ইচ্ছা কারোরই থাকে না। সেই চিন্তা ভাবনায় মীর কাসেমকে বেশ ভাবনায় ফেলে দিয়েছিল। একসময় এই মীর কাসেম জগৎ শেঠকে এবং তার সমস্ত পরিবারকে বন্দি বানায়। বন্দি করে এই সুরঙ্গের মাধ্যমেই শোনা যায় যে সেই কাঠগোলা বাগানবাড়িতে নিয়ে কিছুদিন বন্দি অবস্থায় রাখে এবং পরবর্তীকালে হত্যা করে। অনেক ক্ষেত্রে শোনা যায় যে এই জগৎ শেঠের হত্যা ওই কাঠগোলা বাগানবাড়িতে হয়েছিল, আবার অনেক জায়গায় পাওয়া যায় ইতিহাস পাতায় যে গঙ্গায় ডুবিয়ে তাকে মারা হয়েছিল। এইভাবে এই পরিবারের সম্পূর্ণ ইতিহাস আস্তে আস্তে বিলুপ্ত হতে শুরু করে। ভাবা যায় যে আমাদের এই বর্তমানে এই মুর্শিদাবাদের যা অবস্থা, এই মুর্শিদাবাদই ছিল একসময় আমাদের সারা ভারতবর্ষের তথা ইংল্যান্ডের ব্যাংকেও যেই পরিমাণ অর্থ ছিল না, সেই পরিমাণ অর্থ সম্পত্তি আমাদের এই মুর্শিদাবাদেই গচ্ছিত ছিল। কিন্তু আজ এই মুর্শিদাবাদের অবস্থা শোচনীয়, করুণ অবস্থা হয়ে পড়েছে আমাদের এই মুর্শিদাবাদের। আপনারা যারা মুর্শিদাবাদ আগামী দিনে ভ্রমণ করতে চাইছেন বা ইচ্ছা আছে ভ্রমণ করার, আসবেন। এই যে জগৎ শেঠের প্যালেস বা জগৎ শেঠের বাড়ি আছে, এখানেও আসবেন। জায়গাটা দেখার মতো অনেক কিছু আছে, ভেতরে গচ্ছিত আছে তৎকালীন অনেক হাতিয়ার, একটা দেখলাম পুস্তকালয় আছে, তার বাদ্যযন্ত্র, শোবার ঘর, বিছানা, অনেক কিছু এখানে রাখা আছে। ভেতরটা দেখাতে পারবো না, অনুমতি নেই। এই যে কাঠগোলা বাগানবাড়ির সুড়ঙ্গ পথের ওইখান থেকে সূচনা হয়, তার এক প্রান্ত এসে এখানে শেষ হয়। কিন্তু আমরা কাঠগোলা বাগানবাড়িতে মনে আছে তোর সেই গাইডের মুখে শুনেছিলাম যে অ্যাকচুয়াল যে টাকশাল যেখানে ধনসম্পত্তি গচ্ছিত থাকতো, এটা কিন্তু সেটা নয়। এইখানে হয়তো বসবাস করতো, পরে বানানো হয়েছিল। সেই মেন টাকশাল ছিল গঙ্গার একদম যে ভাগীরথীর তীরে, সেটা ধস নেমে এখন ভাগীরথীর কবলে চলে গেছে, হয় বা ইংরেজদের যে লুটপাট চলেছিল এই জগৎ শেঠের মৃত্যুর পর, তারা ধ্বংস করে দিয়েছিল পুরোটাই। সেই অ্যাকচুয়াল টাকশাল আর এখন দেখা যায় না। একদিন যাব ওইদিকে, সেই হীরা ঝিল, নবাব সিরাজদৌল্লার বা আলীবর্দী খায়ের নির্মিত সেই হীরা ঝিল ওইখানটাতেই অবস্থিত পাশাপাশি। যাবো একদিন, পুরোটা ঘুরে দেখাবো সবাইকে, কি বলিস? হ্যাঁ অবশ্যই যাবো, আপনাদের দেখাবো ওই দিকটাও, তখন দেখবো যে দেখা যায় কিনা সেই টাকশাল। শুনে অবাক লাগে যে এত পরিমাণ অর্থ সম্পত্তি আমাদের এই মুর্শিদাবাদে গচ্ছিত ছিল এক সময়, হ্যাঁ। আর আজ কি করুণ দশা আমাদের মুর্শিদাবাদের। সময় শেষের দিকে, আবার ট্রেন ধরে ফিরতে হবে, নিজের রাস্তা নাই। চল তাহলে ওঠা যাক নাকি? এরপরে আবার কোথাও এক নতুন জায়গাতে আপনাদের নিয়ে যাব। আর যদি আপনাদের কোনো বিশেষ জায়গা সম্পর্কে জানতে ইচ্ছে হয় বা আপনাদের স্ক্রিনের ওপারে বসে দেখতে ইচ্ছে হয়, আমাদের কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদের সেই জায়গাতে নিয়ে যাব। আমরা ভার্চুয়ালি নিয়ে যাব, স্ক্রিনের ওপারে বসে আপনারা অনুভব করতে পারবেন যে আপনাদের সেই জায়গাতে আমরা নিয়ে যাচ্ছি। চেষ্টা করছি, যেহেতু আমাদের এই জার্নির শুরু, চেষ্টা করবো আপনাদের নিয়ে দেশ বিদেশ ঘুরে বেড়ানো। যদি আপনাদের কোনো রেকমেন্ডেশন থাকে কোনো জায়গায় যাবার, আপনারা এই মুহূর্তে যেতে পারছেন না, আমাদের বলবেন। আমরা যেহেতু মুর্শিদাবাদেরই ছেলে, আপনাদের নিয়ে যাবো সেইখানে। যে কোনো প্রতিষ্ঠানের উপর বা প্যালেসের উপর সম্পূর্ণ ইতিহাস আমাদের এই চ্যানেলে পাবেন। বা আমরা এরপরে কোথায় যেতে পারি তার সাজেশন আপনারা দিতে পারেন। তাহলে চল ওঠা যাক নাকি? হ্যাঁ
এখন এখান থেকে আমাদের যেতে হবে আবার স্টেশনে থেকে ট্রেন ধরে ফিরবো বাড়ির দিকে। এই হচ্ছে এক্সিট, বাহির পথ। বাইরে থেকে একবার দেখাচ্ছি পুরো জায়গাটা। বাইরে থেকে দেখলে এরকম এই রাস্তায় এসেই এই ভিউটা আপনারা দেখতে পাবেন। ভিডিও শুরুতে দেখানো হয়েছে ওই এন্ট্রেন্স গেটটা, যেখানে লেখা আছে হাউস অফ জগৎ শেঠ মিউজিয়াম। সম্পূর্ণটাই একটা প্রাইভেট প্রপার্টি, মিউজিয়াম রূপে এখনও সংরক্ষিত রয়েছে এটা পুরোটা। ওয়েদারটা বেশ মেঘলা, ভিডিওর মাঝখানে বৃষ্টি হয়ে গেছে, আমরা সেটা ভিডিওতে নিইনি। চলো তাহলে এইখানেই শেষ করা যাক আজকের ভিডিও। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আপনারা যারা আমাদের ভিডিও দেখছেন বা ভ্রমণপ্রিয় ব্যক্তিরা আছেন, তারা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, আমরা যাতে আরও অনুপ্রেরণা পাই আগামী দিনে অন্য জায়গায় আপনাদের নিয়ে ঘুরে বেড়ানোর। এই সোশ্যাল মিডিয়াতে বা ইউটিউবে অনুপ্রেরণা পাওয়ার বলা যায় যে একমাত্র পথ হচ্ছে আপনারা সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের ভিডিও দেখবেন। সেভাবে আমরা এগিয়ে যাব, আপনাদের নিয়ে ঘুরে বেড়াবো আবার নতুন নতুন জায়গাতে। এই বলে আজকে ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। তোর কিছু বলার আছে? যেহেতু আমরা নতুন নতুন শুরু করেছি, তো আমাদেরকে একটু সাহায্য করলে বা একটু সাপোর্ট করলে খুব ভালো হয়। পাশে থাকবেন, এটাই বলার। একদম পাশে থাকলেই তো এগিয়ে যাব।